সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ইপিএস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো ইপিএস স্টেটমেন্ট শুরু করার আগেই তার কম্পারিজন অপারেটর নিয়ে কিছু কথা বলবো। কম্পারিজন অপারেটর আসলে কি, আমরা যেটা গত পর্বে দেখছিলাম যে কম্পারিজন অপারেটর 6টি, যেগুলো হচ্ছে লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, ডাবল ইকুয়াল টু, নট ইকুয়াল টু। তো কম্পারিজন অপারেটর মানে হচ্ছে তুলনামূলক অপারেটর, যেগুলো হচ্ছে তুলনা করে। আমি সাপোজ দুটি সংখ্যার ক্ষেত্রে ভাবতে পারি যে 3, 5, এখানে 3 কি 5 এর চেয়ে ছোট না বড়, এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে আমি ইপিএস স্টেটমেন্ট ইউজ করব। তো এই ধরনের কাজগুলো করার জন্য আমরা কম্পারিজন অপারেটর ইউজ করব। এবং কম্পারিজন অপারেটরের যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ডিটেলস বলতে পারবো, যে ডিটেলস জানতে পারবো যে কম্পারিজন অপারেটর। এখানে আমি লেস দেন যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উদাহরণ এখানে হিসেবে দেখতে পারি এ লেস দেন বি, মানে এ কি আসলে বির চেয়ে ছোট। এখানে অবশ্যই যদি এই আমরা কম্পারিজন অপারেটর ট্রু অর ফলস করতে চাই, মানে কম্পারিজন অপারেটর আসলে মেইনলি দুইটা রেজাল্ট দেয়, একটি হচ্ছে ট্রু এবং ফলস। ট্রু বলতে 1 আর ফলস বলতে 0, যে আপনার উদাহরণটি কি আসলে ট্রু না ফলস, ঠিক এই দুটি রেজাল্টের বাইরে কিছুই বলতে পারে না। তা ঠিক এখানে উদাহরণ হিসেবে এ লেস দেন বি মানে হচ্ছে এ কে অবশ্যই বির চেয়ে ছোট হতে হবে, তাহলে এটি এ লেস দেন অপারেটরটি আমাদের সত্য হবে। যেমন পরেরটাতে দেখতে পারি লেস দেন এর ইকুয়াল টু, যদি এ লেস দেন ইকুয়াল টু বি মানে এ কে অবশ্যই বির চেয়ে ছোট অথবা সমান হতে হবে। এভাবে এ গ্রেটার দেন বি, এ কে বির চেয়ে বড় হতে হবে। এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, এ কে বির চেয়ে অবশ্যই বড় অথবা সমান হতে হবে। তেমন এ ডাবল ইকুয়াল টু বি মানে হচ্ছে এ অবশ্যই বি সমান হবে, সমান না হলে এটা ফলস হবে। তেমনভাবে এখানে নট ইকুয়াল টু দেখতে পাচ্ছি, এ নট ইকুয়াল টু বি মানে এ বির সমান হবে না। তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই ক্লিয়ার করার জন্য যে আসলে কম্পারিজন অপারেটর ইপিএস স্টেটমেন্টে কীভাবে কাজ করে। আমি যেটা অল্প কিছুক্ষণ আগে বললাম, কম্পারিজন অপারেটর সর্বদা কয়টা রেজাল্ট প্রকাশ করে? দুইটা, একটা হচ্ছে ট্রু আর ফলস মানে সত্য অথবা মিথ্যা। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। এখানে আমি লেস দেন দিয়ে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, 3 লেস দেন 5, এটি কি আসলে সত্য? অবশ্যই সত্য, কারণ 3 5-এর চেয়ে ছোট, তাহলে এটা অবশ্যই সত্য। কারণ আমরা টেবিলে দেখছি যে প্রথম অপারেন্ডকে অবশ্যই দ্বিতীয় অপারেন্ড থেকে ছোট হতে হবে। আবার পরেরটা দেখতে পাচ্ছি যে 5 লেস দেন 3, এটা অবশ্যই মিথ্যা, কারণ আমি কখনই বলবো না যে 5 3-এর চেয়ে কি ছোট, তাহলে এটা অবশ্যই মিথ্যা। কারণ আমাকে প্রথম অপারেন্ড অবশ্যই দ্বিতীয় অপারেন্ড থেকে ছোট হতে হবে। 3 যেমন এখানে প্রথম এক্সাম্পলটি 3 হচ্ছে প্রথম অপারেন্ড, 5 দ্বিতীয় সেকেন্ড অপারেন্ড, তাহলে 3-কে অবশ্যই ছোট হতে হবে, তাহলে এটা সত্য, এটা মিথ্যা। এভাবে আমি পরেরগুলোও এভাবে তুলনা করতে পারি। 3 লেস দেন ইকুয়াল টু 3, এটা অবশ্যই সত্য, কারণ 3 সমান। আমাদেরকে যে কোনো একটি প্রথম অপারেন্ডকে অবশ্যই দ্বিতীয় অপারেন্ড থেকে কি ছোট অথবা সমান হতে হবে, তাহলে 3 চেয়ে ছোট না কিন্তু সমান, এই জন্য এটা সত্য। আবার দ্বিতীয়টি 3 লেস দেন ইকুয়াল টু 5 মানে 3 এখানে কি 5-এর চেয়ে ছোট, তাহলে অবশ্যই সত্য। কিন্তু আবার তৃতীয়টি দেখেন 3 লেস দেন ইকুয়াল টু 2, তাহলে এটি অবশ্যই মিথ্যা, কারণ 3 2-র সমানও না আবার ছোটও না। এইভাবে আমি পরের এক্সাম্পলটি দেখতে পারি 5 গ্রেটার দেন 3, অবশ্যই সত্য, কারণ 5 তো 3-এর চেয়ে বড়। আর আমাদের টেবিলে বলতেছে যে প্রথম অপারেন্ডকে অবশ্যই দ্বিতীয় অপারেন্ড থেকে বড় হতে হবে, তাহলে এটি সত্য, তাহলে পরেরটি আবার দেখতে পাচ্ছি মিথ্যা। এভাবে আমি পরেরটি দেখতে পারি 3 গ্রেটার দেন ইকুয়াল টু 3, মানে এখানে অবশ্যই প্রথম অপারেন্ডকে দ্বিতীয় অপারেন্ড থেকে বড় অথবা সমান হতে হবে, তাহলে 3 চেয়ে বড় অথবা সমান, যেহেতু এখানে বড় না কিন্তু সমান, তাহলে এটা সত্য। এভাবে 3 গ্রেটার দেন ইকুয়াল টু 2 মানে 3-কে অবশ্যই 2-র চেয়ে বড় অথবা সমান হতে হবে, তাহলে বড়, যেহেতু 3 2-র চেয়ে বড়, তাহলে এটা একটি কন্ডিশন মিলছে, তাহলে এটা সত্য। এবার 3 গ্রেটার দেন ইকুয়াল টু 5, 3 5-এর চেয়ে কখনই বড় অথবা সমান না, তাহলে এটা মিথ্যা। এভাবে 3 ডাবল ইকুয়াল টু 3 মানে 3 ডাবল ইকুয়াল টু কথাটা থাকলে এটি আমরা দেখলেই আমরা এটাকে ধরে নেব যে দুটি এক সমান হতে হবে। যদি দুইটাই একই সংখ্যা হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। যেমন 3 ইকুয়াল টু 3 ডাবল ইকুয়াল টু 3 মানে এটি সত্য, কিন্তু 3 ইকুয়াল টু 2 আমি দেখতে পাচ্ছি, তাহলে ঠিক এটি হচ্ছে মিথ্যা। এভাবে 3 নট ইকুয়াল টু 2
মানে আমি নট ইকুয়াল টু মানেই জানি যে দুটি সংখ্যা কখনো সমান হবে না, তাহলে সমান না হলেই সত্য। তাহলে 3 ইকুয়াল টু নট 2, যেহেতু দুটি সংখ্যা এক না তাহলে এটি অবশ্যই সত্য। আর 3 ইকুয়াল টু নট 3, এখানে বলা আছে মানে 3 কখনোই 3 হতে পারবে না, তাহলে এটা অবশ্যই 3 ইকুয়াল টু, যদি 3 ইকুয়াল টু নট যদি 3 দেই তাহলে এটা অবশ্যই মিথ্যা, কারণ আমি জানি যে এটা অবশ্যই সমান হবে না। তো এইভাবে কম্প্যারিজন অপারেটরগুলো কাজ করে। কম্প্যারিজন অপারেটর আমরা ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ করব। আসলে এইভাবে তো আর এক্সপ্রেশন আমরা লিখবো না, আমরা এগুলোকে বিভিন্ন সিনট্যাক্সের মাধ্যমে লিখব। তাহলে দেখা যাক সিনট্যাক্সগুলো আসলে কীভাবে লিখব। তো ইফ এলস স্টেটমেন্টের সিনট্যাক্স লেখার নিয়ম হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ইফ কন্ডিশন ব্র্যাকেটের ভেতরে কোডগুলো এক্সিকিউট হবে যদি কন্ডিশন সত্য হয়। ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়নি। এই কন্ডিশন ভেতরে আমি দেখতে পাচ্ছি, এই কন্ডিশনটি বলে দেবে ঠিক আমাদের আগের উদাহরণগুলি, যে এটি সত্য কি মিথ্যা। যদি ইফ মানে হচ্ছে যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এখানে ঢুকবে, নাহলে ঢুকবে না। যেমন এখানে কন্ডিশন হতে পারে 3 লেস দ্যান 5, এখানে আমি লিখতে পারি। ঠিক এই ক্ষেত্রে যদি 3 লেস দ্যান 5 হয় মানে সত্য, তাহলে ভেতরে আমি কোডে যাই লিখবো তাই হবে। যেমন আপনি কোডে যদি যাই লিখতে চান, যেমন আপনি বিভিন্ন ধরনের এক্সপ্রেশন প্রিন্ট, বিভিন্ন ধরনের লেখা প্রিন্ট করতে চান, তাহলে আপনি এর ভেতরে লিখবেন, এগুলো প্রিন্ট হবে। ঠিক তখন পরের স্টেটমেন্টগুলো কাজ করবে না, কারণ হচ্ছে ইলস ইফ অন্যথায় যদি, মানে প্রথমটি সত্য না হলে পরেরটি চেক করবে। ইলস ইফ অন্যথায় যদি এটি সত্য হয় তাহলে এর কোডগুলো কাজ করবে, মানে প্রথমটি যদি ফলস হয় তাহলে দ্বিতীয়টি চেক করবে। আবার যদি ইলস ইফ অন্যথায় যদি এটাও যদি ভুল হয় বা মিথ্যা হয় তাহলে আবার পরেরটি চেক করবে। ইলস ইফ মানে অন্যথায় যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এই কোড এক্সিকিউট করবে। মানে এখানে ইলস ইফ আমি অনেকগুলো লিখতে পারি, আমার যতগুলো কন্ডিশন আছে, ঠিক এইভাবে আমি প্রত্যেকটা কন্ডিশনকে চেক করব এবং শেষে এমন একটা কন্ডিশন দিতে পারবো যেটা ইলস নামে, এখানে কোনো কন্ডিশন দেব না। মানে আমার যদি একটা কন্ডিশনে মিলে না যায় তখন আমি এই ইলসকে ইউজ করব, মানে এই ইলসের কোড ইউজ করব, যে এখানে আমি একটা সবাইকে সান্ত্বনা পুরস্কার দেব, যে যেখানে কোনো কিছু প্রিন্ট হবে না, যেখানে আমি একটা নাম্বার অফ আউটপুট দেব যেটি হচ্ছে কোনো কন্ডিশন মিলবে না যেটার প্রেক্ষিতে। তো এইভাবে ইফ এলস স্টেটমেন্ট আমরা কম্পারিজন অপারেটর ইউজ করে থাকি, যেটা ইফ এলস স্টেটমেন্টে কাজ করে। তো আমরা এবার কোডিংয়ে যাব, ঠিক কিভাবে এগুলো কাজ করে। তো এখানে আমি একটি প্রজেক্ট তৈরি করে নিলাম ইফ এলস নামে। তো আমি এখানে একটি বাটন নিলাম এবং একটি টেক্সট বক্স। ঠিক এই কাজগুলো আমরা অনেক আগেই কিভাবে নিতে হয় এই কাজগুলো দেখেছি। তো আপনারা একটি টেক্সট বক্স নিন এবং একটি বাটন নিন, এবং বাটনে আমি লেখা চেঞ্জ করছি প্রপার্টিসে গিয়ে, এবং টেক্সট বক্স। তো আমাদের বাটনটির নাম হচ্ছে বাটন 1, যেটি আমাদের কোডিংয়ে ডিসপ্লে করবে, এবং টেক্সট বক্সটির নাম হচ্ছে টেক্সট বক্স 1। তো এখন আমরা কোডিংয়ে যাই। ঠিক আপনি বাটনটিতে ডাবল ক্লিক করুন। তো এখন আমরা ইফ এলস স্টেটমেন্ট এবং কম্পারিজন অপারেটর নিয়ে আলোচনা করব, যে এগুলো কিভাবে কাজ করে। তো এখন আমি সাপোজ একটা ছোট প্রোগ্রাম দেখব, যে একটা নাম্বার আমি টেক্সট বক্সে দিব, যে কোনো সংখ্যা নিব, সেটি পজিটিভ না নেগেটিভ, মানে সেটা ধনাত্মক কি ঋণাত্মক, এটি আমি চেক করব। সাপোজ আমরা জানি যে 0-র উপরে যে সংখ্যাগুলো দেখতে পারি 1 2 3 4, এগুলো হচ্ছে সব পজিটিভ সংখ্যা। আবার 0-র নিচে -1 -2 এগুলো সব নেগেটিভ সংখ্যা। তাহলে আমরা এরকম একটা এক্সপ্রেশন লিখতে পারি, ইফ যদি সংখ্যাটি 0-র উপরে কোনো সংখ্যা হয় তাহলে সেটি অবশ্যই পজিটিভ ডিসপ্লে করব, এবং যদি সংখ্যাটি 0-র নিচে হয় তাহলে সেটা নেগেটিভ। তো চলুন কিভাবে আসলে কোডিংটা করব। আমরা টেক্সট বক্সে যে সংখ্যাটা নেব সেটি অবশ্যই আমাদের তাহলে কিসে কনভার্ট করতে হবে, সংখ্যায়। তা সংখ্যায় কনভার্সন আমরা গত পর্বে দেখছি, যে একটা সংখ্যাকে কিভাবে কনভার্ট করতে হয়। তো এখন দেখা যাক, আমি তাহলে একটা ইন্টিজার ডাটা টাইপ নেই, যেখানে নাম্বারটা থাকবে। নাম্বারটা টেক্সট বক্স 1 ডট টেক্সট কি করব, ডট, আমরা এটাকে কনভার্ট করব। এটাকে কিসে কনভার্ট করব, ইন্টিজারে কনভার্ট করব। তাহলে কনভার্ট ডট টু ইন্টিজার। ইন্টিজারে কনভার্ট মানে আমি যে সংখ্যাটি টেক্সট বক্সে লিখব সেটি কিসে কনভার্ট হবে, ইন্টিজারে। ঠিক এখন আমি নাম্বার নিয়ে যে কোনো সময় কাজ করতে পারবো। আমি এখন সাপোজ লিখলাম ইফ
আমরা এখন ইফ নিয়ে কাজ করব। ইফ যদি নাম্বার লিখলাম, যদি নাম্বার গ্রেটার দেন 0 হয়, সাপোজ আমি টেক্সট বক্সে 1 লিখছি, তাহলে নাম্বার গ্রেটার দেন 0 মানে সত্য। তাহলে সত্য হলে ইফের ভেতরে যে স্টেটমেন্টগুলো লিখবো এগুলো এক্সিকিউট হবে। সাপোজ লিখলাম মেসেজ বক্স ডট শো দিস নাম্বার ইজ পজিটিভ, দিস নাম্বার ইজ পজিটিভ। যদি আমরা তাহলে অন্য কোনো সংখ্যা দিই তাহলে কোনো মেসেজ বুক দেখাবে না, কারণ আমরা জানি যে নাম্বার গ্রেটার দেন 0 হলে মেসেজ বক্সে নাম্বারটি পজিটিভ হবে। তাহলে চলুন এখন রান করে দেখি F5 প্রেস করে। ঠিক এখানে যদি আমরা 5 লিখি, তাহলে যদি ক্লিক করি, ঠিক ডিসপ্লে করছে দিস নাম্বার ইজ পজিটিভ, দিস ইজ নাম্বার ইজ পজিটিভ, মানে নাম্বারটা পজিটিভ। আমি যদি -5 লিখি তাহলে কোনো ডিসপ্লে করতেছে না, কারণ আমাদের এই কন্ডিশনে সে ঢুকতে পারছে না। তাহলে আবার যদি আমরা দেই এলস ইফ, অন্যথায় যদি নাম্বার লেস দেন 0 হয়, লেস দেন মানে 0 চেয়ে ছোট যদি হয়, তাহলে নাম্বারটি অবশ্যই কি হবে, নেগেটিভ হবে। আমি এটাকে কপি করে এখানে পেস্ট করতেছি। This number is negative. তাহলে এখন আমরা যদি পজিটিভ সংখ্যা লিখি, সাপোজ 9, তাহলে ক্লিক করলে কি দেখাবে, দিস নাম্বার ইজ পজিটিভ। আবার যদি আমি লিখি -9, তাহলে সংখ্যাটি কি দেখাবে, দিস নাম্বার ইজ নেগেটিভ। তাহলে এভাবে আমরা ইফ স্টেটমেন্টকে যে কোনো তুলনামূলক কাজগুলোকে আমরা সলভ করে নিতে পারি। যেমন একটা নাম্বার, যে নাম্বারটি ধনাত্মক কি ঋণাত্মক, এটি আমরা সহজে করতে পারলাম। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। সাপোজ এখন কাজ করব, সাপোজ আমি একটা রেজাল্টের কাজ করব, যে আমি যদি 80 পাই পরীক্ষায়, তাহলে সেটার গ্রেড হবে A+। যদি 70 পাই সেটার গ্রেড হবে A। এভাবে 60 পাইলে B। এইভাবে আমরা করতে পারি যে যদি নাম্বার গ্রেটার দেন 80 অথবা ইকুয়াল টু, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 80, যেহেতু 80 পেলেও A+, আবার 80-র উপরে, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু দুইটাই লিখতে হবে একসঙ্গে। তাহলে এই যদি নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু 80 হয়, তাহলে আমরা কি করব, মেসেজ বক্স ডট শো you got A+। আর যদি অন্যথায় অন্য কোনো ইনপুট টাইপ করে 80-র নিচে 60-70, তখন অবশ্যই সে A+ পাবে না, সে কিছুই দেখাবে না। তাহলে আমরা ওটাকেও লিখতে পারি ইলস ইফ, অন্যথায় যদি আমরা এটাকে কপি করতে পারি, ইলস ইফ যদি নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু 70, কারণ যদি নাম্বারটি 80-র উপরে না হয়, তাহলে অবশ্যই নিচে চেক করবে, এবং নিচে চেক করা মানে আমরা আবার লিখতে পারি যদি নাম্বারটি গ্রেটার দেন ইকুয়াল টু 70 হয়, মানে 70 পাইলে যেহেতু সে পাবে কি A। তাহলে 80 যদি পায় বা 80-র উপরে পেয়ে থাকে, তাহলে আগেই প্রিন্ট হবে, তাহলে এলসিপে ঢুকবে না। অন্যথায় মানে এটি যদি না হয়, এই কন্ডিশন যদি সত্য না হয়, তাহলে পরের কন্ডিশনে যাবে। কিন্তু এই কন্ডিশন যদি হয়, তাহলে তো এখানে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু এই কন্ডিশন না হলে তখন কি চেক করব, 70, যে নাম্বার কি ওর 70, ওকে 70 পেয়েছে। তাহলে যদি 70 পায় বা 70-এর উপরে পেয়ে থাকে, 70 থেকে 79, সে কি পাবে, ইউ গট A, এই পাবে। তাহলে আমরা এখন রান করে দেখি, যে আমি যদি 82 লিখে থাকি, ঠিক ইউ গট A+। এভাবে যদি 80 লিখে থাকি, ইউ গট A+ দেখাবে অবশ্যই। কিন্তু ঠিক যদি আমি 75 বা 79 এরকম কোনো নাম্বার দিই, ইউ গট A, মানে আমার ঠিক রেজাল্টই দেখাচ্ছে 77, ইউ গট A। আর ঠিক যদি আমি অন্য কোনো ইনপুট দিই, যেমন 60, 50, কিছুই দেখাবে না।
কারণ আমি কোনো ইনপুট দেইনি। এজন্য আপনি একটা ইলস স্টেটমেন্ট দিতে পারেন, মানে যেটা হচ্ছে মানে প্রত্যেকটা ইনপুটের জন্য একটা কাঙ্ক্ষিত রেজাল্ট দিয়ে রাখবেন। সাপোজ মেসেজ বক্স ডট শো যে ইউ গট নাথিং। তাহলে যদি আমি লিখি সাপোজ 60ও লিখি, লেখা দেখাবে ইউ গট নাথিং, মানে ঠিক ইফ স্টেটমেন্টের কন্ডিশনটুকু কাজ করেনি, ইলস ইফ কন্ডিশনও কাজ করেনি। ঠিক তাহলে কোনটি কাজ করবে? শেষে যে ইলস স্টেটমেন্টটি কাজ করবে, যে কি ডিসপ্লে হবে। তো এইভাবে আমরা ইফ ইলস ইফ স্টেটমেন্টের কাজ করে থাকি। এইভাবে আপনি অনেকগুলো ইলস ইফ লিখতে পারেন। সাপোজ এইভাবে ইলস ইফ বাড়াতে মানে রেজাল্টের কাজের ক্ষেত্রে সাপোজ 60 পেলে ও বি পাবে। এভাবে আমরা কাজগুলোকে ধীরে ধীরে বাড়ায় নিতে পারি। সাপোজ 65 পেলে সে বি পাবে, তাহলে ইউ গট বি। তো এইভাবে আমরা একটা রেজাল্টের কাজ করতে পারি। পরবর্তীতে আমরা এই ইফ ইলসের কীভাবে প্রত্যেকটা তুলনামূলক কাজগুলো করে, এই কাজগুলো আমরা নিজেরাই চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।